দিন দিন সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। মাটির গভীরে গোপন অস্ত্রের ভান্ডার, কতটা চিন্তায় আমেরিকা ও ইসরায়েল। কানাডা, মেক্সিকো ও চীনের পর মিত্র ইইউর উপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। বিশ্ব কি বাণিজ্য যুদ্ধের পথে? ঘন্টায় 20 লাখ কিলোমিটার বেগে ছুটছে এক রহস্যময় দানব। ধেয়ে আসছে কি পৃথিবীর দিকে? কি বলছেন বিজ্ঞানীরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। নতুন কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান? সম্প্রতি মাটির গভীরে সমরাস্ত্র ভান্ডার, ভূগর্ভস্থ শক্তিশালী নৌঘাঁটি আর যুদ্ধ মহড়া এমন প্রশ্ন তৈরি করেছে। প্রায় 2000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে শব্দের চেয়ে দ্রুতগতির এমন ব্যালিস্টিক মিসাইল ও গোটা কয়েক স্যাটেলাইটও তৈরি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই সামরিক শক্তি প্রদর্শনের এমন তোড়জোড়ের ফলে তৈরি হয়েছে নানামুখী গুঞ্জন। কেন হঠাৎ এত তৎপর হয়ে উঠছে খামেনির দেশ? কিসের ইঙ্গিত দিচ্ছে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম। একের পর এক সামরিক শক্তির চমক দেখিয়ে পশ্চিমাদের ঘুম হারাম করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। মাটির প্রায় আধা কিলোমিটার গভীরে রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক ভূগর্ভস্থ নৌঘাটির তথ্য প্রকাশের পর এবার সামনে আসলো নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচনের খবর। 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এতেমাদ নামের দূরপাল্লার ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র। এমনকি ইরানি মিসাইলের হাত থেকে নিরাপদ নয় মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার যে কোনো ঘাঁটি। পরমাণু কর্মসূচি বৃদ্ধি, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল, আন্ডারগ্রাউন্ড মিলিটারি ফ্যাসিলিটি ও প্রকাশ্যে মহড়ার মাধ্যমে কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান? ইরানের গহীন পার্বত্য অঞ্চলে বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্রের গুদাম ও পারমাণবিক স্থাপনা গড়ে তুলছে তেহরান। মাটির গভীরে নতুন নতুন সমরাস্ত্র শহর, পারস্য উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভস্থ নৌঘাঁটি, অত্যাধুনিক ড্রোনের বহর, যুদ্ধ মহড়া সবকিছু মিলে খামেনি যেন জানান দিতে চাইছেন টক্কর দিতে আসলেই শত্রুদের দেয়া হবে কঠিন জবাব। আইআরজিসির সক্ষমতা কতটা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ও মিলিটারি অস্ত্রের মজুদ থেকেই পাওয়া যাচ্ছে এর আভাস। তবে ইরানের সামরিক অগ্রগতি পশ্চিমা দেশগুলোর জন্য সবসময়ই ছিল ভয়ের কারণ। এই উদ্বেগ আরও বাড়িয়েছে পারমাণবিক অস্ত্র তৈরিতে তেহরানের সাফল্যের গুঞ্জন। মহাকাশ প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষমতার প্রমাণ হিসাবে সম্প্রতি নিজেদের তৈরি 3টি স্যাটেলাইট সামনে আনছে ইরান। এসব স্যাটেলাইটের নজরদারিকে ততটা গুরুত্ব না দিলেও তেহরানের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিকে ভয়ঙ্কর হুমকি মনে করে ইউরোপ ও অত্র অঞ্চলের ইরান বিরোধী দেশগুলো। 2024 সালে ইসরায়েলে 2টি দূরপাল্লার ও কয়েকশো মাঝারি পাল্লার মিসাইল হামলা চালায় ইরান। এর মধ্য দিয়ে পশ্চিমাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল তেহরান। 2022 সালের যুক্তরাষ্ট্রের করা এক হিসাব অনুসারে বিভিন্ন পাল্লার 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মালিক ইরান। বর্তমানে কয়েক গুণ বেড়েছে এর সংখ্যা। গাজায় চলমান যুদ্ধবিরতি ও সিরিয়ায় আসাদের পতনের পর কিছুটা শান্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এদিকে হোয়াইট হাউসে জাঁকিয়ে বসেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রথম মেয়াদে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করে তেহরানকে কোণঠাসা করার নীতি গ্রহণ করেছিলেন তিনি। গত 20 জানুয়ারি ট্রাম্পের অভিষেক পরবর্তী সময় থেকে একের পর এক সামরিক শক্তির নিদর্শন সামনে আনছে তেহরান। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র কী ধরনের পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে, নিকটতম শত্রু ইসরায়েল কিভাবে দেখছে বিষয়টাকে, সেটা এখনও পরিষ্কার না। ইসরায়েল ও মার্কিন জোট শক্তিকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা ইরানের আছে কিনা, পারমাণবিক সমরাস্ত্র তৈরির কতটা নিকটে আছে দেশটি, এসব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। তেহরানের সাফল্য বেশিরভাগ মুসলিম রাষ্ট্রের জন্য আনন্দের হলেও বিরোধী শিবিরের গলার কাটা খামেনির দেশ। মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মাঝে ইরানের সামরিক ক্ষমতা প্রদর্শনের ফলে আরও বাড়বে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দুশ্চিন্তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমেরিকা, কানাডা, মেক্সিকো ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে তোলপাড় বিশ্ব। ট্রাম্পের শুল্ক আরোপ থেকে রেহাই পাচ্ছে না মিত্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এমন পাল্টাপাল্টি শুল্ক আরোপ আমেরিকা তো বটেই, গোটা বিশ্বের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন ট্রাম্পের শুল্ক আরোপে পণ্যের দাম বেড়ে মাসুল গুনতে হবে মার্কিন জনগণকেই। তখন দেশের মানুষের ক্ষোভ কিভাবে সামাল দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
ক্ষমতার মসনদে বসেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো গ্রিনল্যান্ড কিনতে চান, কখনো পানামা খালের দখল নিতে চান, আবার কখনো শুল্ক আরোপের মতো ঘটনায় নড়েচড়ে বসছেন খোদ মার্কিনিরা। কানাডা, মেক্সিকো ও চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপে শনিবার 3টি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর মধ্যে কানাডা ও মেক্সিকোকে 25% করে শুল্ক গুনতে হবে। কারণ হিসেবে ট্রাম্প বলছেন, এই দুই দেশের বিপুল সংখ্যক নাগরিককে যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ দেওয়া হয়েছে। আর পুরনো শত্রু চীনের ওপর বর্তমান হারের চেয়ে বাড়তি 10% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু কথায় আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। তাই ট্রাম্পের ঘোষণার পরপর পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় কানাডা, চীন ও মেক্সিকো সরকার। শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, তারাও $155 বিলিয়ন দামের মার্কিন পণ্যের ওপর 25% হারে শুল্ক আরোপ করবে। এর মধ্যে মঙ্গলবার থেকে $30 বিলিয়ন দামের পণ্যের ওপর তা কার্যকর হবে। আর বাকি $125 বিলিয়ন দামের মার্কিন পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে 21 দিনের মধ্যে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউম শুল্ক আরোপ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু তাদের জন্যই নয়, পুরো বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। এরই মধ্যে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জোসেফ স্টিগলিস বলেন, ট্রাম্পের শুল্কের জন্য খোদ মার্কিন ভোক্তাদেরই মাশুল গুনতে হবে। এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পণ্যের দাম বেড়ে যেতে পারে। এছাড়া বিশ্বে মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে আসবে। ট্রাম্প অবশ্য এরই মধ্যে বিষয়টি স্বীকার করেছেন। রবিবার ট্রাম্প বলেন, শুল্ক আরোপের ফলে স্বল্পমেয়াদে মার্কিন নাগরিকরাও যন্ত্রণার শিকার হতে পারে। এতে অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত অনেকটা নিজের পায়ে কুড়াল মারার মতো। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতে মুসলিম বিদ্বেষের তীব্রতা বৃদ্ধির বিভিন্ন খবর সামনে আসলেও বেশিরভাগ সময় আড়ালে পড়ে যায় ধর্মীয় সম্প্রীতির খবর। উত্তরপ্রদেশে চলমান কুম্ভ মেলায় দেখা গেল সেরকম এক চিত্র। গত 29 জানুয়ারি ভিড়ের কারণে পদদলিত হয়ে হতাহতের ঘটনার জেরে বিপন্ন হয়ে পড়ে অসংখ্য তীর্থযাত্রীর জীবন। তখন পুণ্যার্থীদের পাশে দাঁড়ায় স্থানীয় মুসলমানরা। আশ্রয়ের জন্য খুলে দেয়া হয় মসজিদ, মাদ্রাসা সহ নিজেদের বাড়িঘরের দরজা। তুলে নেয় থাকা খাওয়ার দায়িত্ব। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতে উত্তরপ্রদেশে হিন্দুদের জন্য মসজিদ, মাদ্রাসা ও ইমামবাড়া সহ স্থানীয় মুসলমানরা খুলে দিয়েছেন নিজেদের ঘরবাড়ির দরজা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ মেলায় পুণ্যস্নানের উদ্দেশ্যে জমায়েত হচ্ছে কোটি কোটি মানুষ। গত 29 জানুয়ারি প্রয়াগরাজ শহরের ত্রিবেণী মোহনায় গোসলের সময় ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মারা যায় 30 জন পুণ্যার্থী। সেই বিপদে পাশে দাঁড়িয়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়। পুরি, সবজি, খিচুড়ি, গরম চায়ের সাথে অনেক বাড়িতে রান্না হয়েছে নিরামিষ খাবার। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি যখন হিন্দু মুসলিম বিভেদ উস্কে দিয়ে ফায়দা তুলছে, তখন সাধারণ নাগরিকদের মাঝে ধর্মীয় সম্প্রীতির প্রমাণ দিচ্ছে এই চিত্র। এখানে হিন্দু মুসলিম সবাই আছে, সকলে একতা দেখিয়েছে। কেউ নিজের ঘর খুলে দিয়েছে যাতে পুণ্যার্থীদের কোনো রকম কষ্ট না হয়। কেউ বিছানা দিয়েছে, পানি খাবার যে যা পেরেছে দিয়েছে। কেউ শীতের জন্য কম্বল এনে দিয়েছে। মানে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমার সাথে 12 জন লোক আছে। আমরা এখানে কালকে রাত থেকে আছি। এখানকার মুসলমানরা আমাদের অনেক সেবা করছে। প্রয়াগরাজ আগে পরিচিত ছিল এলাহাবাদ নামে। বহুদিন থেকেই এখানে প্রচলিত আছে নানা ধর্মের মানুষের সহাবস্থানের নজির। স্থানীয় মুসলিমদের মতো বিপদের সময় শিখ সম্প্রদায়ও খুলে দিয়েছিল গুরুদুয়ারার দরজা। সেখানেও আশ্রয় দেয়া হয় অসহায় মানুষদের। এটা আসলে একটি বহু ধর্মের জনপদ। এখানে মুসলমান আছে, শিখ আছে, হিন্দু আছে। সবাই মিলে যার যার সামর্থ্য অনুসারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবারের মতো সামনে যত স্নান আসবে আমরা এভাবে সাহায্য করব। গত 13 জানুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা, চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। ভারতের সরকারি বিভিন্ন সংস্থার অনুমান, এবারের মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবে 40 কোটির বেশি মানুষ। গঙ্গা, যমুনা এবং কাল্পনিক সরস্বতী যেখানে মিলিত হয়েছে, এই সঙ্গমে নৌজি কুম্ভ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। প্রতি ঘণ্টায় এখানে একসাথে স্নান করতে পারেন 2 লাখ মানুষ। গত 29 জানুয়ারির দুর্ঘটনায় স্থানীয়দের সম্মিলিত পদক্ষেপ মনে করিয়ে দিচ্ছে, ধর্মের নামে ঘৃণার রাজনীতি নয়, সম্প্রীতি চর্চাই মানুষের শেষ কথা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব সফরে গেছেন আহমেদ আল শারা। রবিবার তাকে রাজকীয় অভ্যর্থনা জানায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিশ্লেষকরা বলছেন, এই সফরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠন ও আঞ্চলিক ভূ রাজনীতিতে দুই দেশের যৌথ স্বার্থ বিষয়ক বিভিন্ন আলোচনা গুরুত্ব পাবে। আল সারা পূর্বসূরি বাশার আল আসাদের মিত্র ইরান ও রাশিয়ার সাথে দূরত্ব তৈরি করছেন। এই সফর সে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ না পেরোতেই বিদেশ সফরে বেরিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সেজন্য প্রথম দেশ হিসেবে বেছে নিয়েছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবকে। এত দেশ থাকতে কেন সৌদি আরবেই গেলেন শারা? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ আর জল্পনা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিশেষ বিমানে রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট। তার সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান রিয়াদের ডেপুটি গভর্নর আব্দুল রহমান বিন আব্দুল আজিজ। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে অংশ নেন আল শারা। তার আগে তাকে রাজকীয় অভ্যর্থনা দেন সৌদি যুবরাজ। শারা সালমানের বৈঠকটি সফল ও আন্তরিক ছিল বলে জানিয়েছে সানা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত দুই দেশের যৌথ স্বার্থ ও সিরিয়া পুনর্গঠনে সৌদি আরব কিভাবে সহায়তা করতে পারে সেসব নিয়ে আলোচনার লক্ষ্যেই আল শারার এই সফর। বৈঠক শেষে শারা জানান, নতুন দিনের যাত্রায় সিরিয়ার পাশে থাকার ব্যাপারে খুবই আন্তরিক আগ্রহ দেখিয়েছেন সৌদি যুবরাজ। আলোচনায় জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহায়তার বিষয়গুলোও উঠে এসেছে বলে জানান তিনি। আল জাজিরার বিশ্লেষক ওসামা বিন জাভিদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে সিরিয়ার গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই সফরে বেরিয়েছেন আল শারা। বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছেন বিদ্রোহীদের সাবেক এই নেতা। একই সাথে সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে এই মুহূর্তে প্রয়োজন বিপুল সহায়তা। সেক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক বিশ্লেষকের মতে শারার এই সফর বাশার আল আসাদ সরকারের মিত্র ইরান ও রাশিয়ার প্রতিও এক বার্তা। এতদিন এই দুই দেশ নানাভাবে সিরিয়াকে ব্যবহার করলেও আগামীতে তা আর সহজ হবে না। সম্ভবত সেই বার্তাও দিতে চাইছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবকে বেছে নেয়া। এতে করে আগামীতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তৈরি হতে পারে নতুন সমীকরণ। এদিকে এরই মাঝে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ইসলামিক রেজিস্ট্যান্স ফ্রন্ট ইন সিরিয়া IRFS নামে নতুন একটি সশস্ত্র গোষ্ঠীর উদ্ভব হয়েছে। অন্তর্বর্তী সরকারকে সন্ত্রাসী অভিহিত করে হামলার হুমকি দিয়েছে তারা। এই গোষ্ঠীটি ইরানের মদতপুষ্ট বলে অভিযোগ রয়েছে। কোনো বিশ্লেষকের আশঙ্কা, এই প্রেক্ষাপটে আবারও গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে সিরিয়ায়। সম্ভাব্য তেমন পরিস্থিতি সামাল দিতে সমর্থন আদায়ের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ আল শারার এই সফর। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ঘন্টায় প্রায় ২০ লাখ কিলোমিটার বেগে ছুটছে এক মহাজাগতিক বস্তু, যা আমাদের পৃথিবীর চেয়ে অন্তত লাখ গুণ বড়। সম্প্রতি মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য। সিওয়াইস J1249 নামের এই বাদামি বামনটিকে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। হুমকির মুখে কি আমাদের অস্তিত্ব? দ্রুত গতিতে ছুটতে থাকা এই রহস্যময় বস্তুটি নিয়ে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। ছুটে আসছে এক রহস্যময় দানব। পৃথিবী কি বিপদের মুখোমুখি? সম্প্রতি গবেষকরা দেখতে পান ঘন্টায় প্রায় 1.9 মিলিয়ন কিলোমিটার বেগে এক রহস্যময় মহাজাগতিক বস্তু ছুটে চলেছে, যার নাম দেওয়া হয়েছে সিওয়াইস J1249+3621। প্রশ্ন হচ্ছে, এটি কি পৃথিবীর দিকে ধেয়ে আসছে? আমাদের কি এখনই প্রস্তুতি নেওয়া উচিত?
2024 সালের 15 আগস্ট মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার প্রকাশিত একটি প্রতিবেদনের মতে জ্যোতির্বিজ্ঞানীরা সিওয়াইজ J1249+3621 নামের একটি ব্রাউন ডর্ফ আবিষ্কার করেছেন, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে। ব্রাউন ডর্ফ হচ্ছে এমন একটি মহাজাগতিক বস্তু যেগুলো পূর্ণাঙ্গ নক্ষত্র হতে পারেনি। সাধারণত একটি নক্ষত্রের ভেতরে তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন ফিউশন শুরু করে, যা থেকে আলো ও তাপ উৎপন্ন হয়। কিন্তু ব্রাউন ডর্ফের ভর এতটাই কম যে এটি এই ফিউশন বিক্রিয়া করতে পারে না, ফলে এটি সাধারণ নক্ষত্রের মতো জ্বলতেও পারে না এবং তুলনামূলকভাবে শীতল থাকে। বিজ্ঞানীরা ব্রাউন ডর্ফকে একটি মাঝামাঝি বস্তু হিসেবে বিবেচনা করেন, যেটি কিনা একটি বড় গ্রহ এবং ছোট নক্ষত্রের মাঝামাঝি অবস্থানে পড়ে। J1249 আমাদের সূর্যের ভরের প্রায় 8% সমান এবং পৃথিবীর চেয়ে কয়েক লক্ষ গুণ বড়। তাছাড়া এই ব্রাউন ডর্ফটি পৃথিবী থেকে প্রায় 400 আলোকবর্ষ দূরে রয়েছে। নাসার গবেষকরা বলছেন এই বস্তুটি এত দ্রুতগামী যে এটি আমাদের গ্যালাক্সি থেকে সম্পূর্ণ বেরিয়ে যেতে পারে। বিজ্ঞানীরা অনুমান করছেন যে J1249 হয়তো কোনো সুপারনোভা বিস্ফোরণের ফলে তার পূর্বের কক্ষপথ থেকে বের হয়ে এসেছে, অথবা কোনো শক্তিশালী ব্ল্যাক হোলের বিশাল মাধ্যাকর্ষণ শক্তির কারণে এত দ্রুত গতিতে ধেয়ে আসছে। এর রাসায়নিক গঠন ও তাপমাত্রা পরীক্ষা করে দেখা গেছে এটি গ্যালাক্সির তুলনামূলক পুরনো অংশ থেকে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বস্তুটি কি পৃথিবীর জন্য হুমকি? গবেষকরা বলছেন এই ব্রাউন ডর্ফটি মোটেও আমাদের জন্য হুমকি না, কারণ এটি পৃথিবীর দিকে আসছে না, বরং এটি আমাদের গ্যালাক্সির কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছে এবং ভবিষ্যতে এটি মিল্কি ওয়ে থেকে সম্পূর্ণ বেরিয়ে যেতে পারে। তবে J1249 এর আবিষ্কার আমাদের মহাকাশ গবেষণায় এক নতুন দ্বার উন্মোচন করতে পারে। এটি মহাবিশ্বের গঠন, আমাদের গ্যালাক্সির গতি, নক্ষত্রের বিবর্তন এবং মহাজাগতিক সংঘর্ষ সম্পর্কে দিতে পারে নতুন তথ্য। এছাড়াও এটি আমাদের বোঝার সুযোগ করে দিবে যে মহাবিশ্বে অনেক বস্তু রয়েছে যেগুলো এত দ্রুত ছুটে চলছে যে তারা আমাদের গ্যালাক্সি ছেড়ে বাইরে চলে যেতে পারে। এই ধরনের গবেষণা ভবিষ্যতে আমাদের আরও বড় মহাজাগতিক আবিষ্কারের দিকে নিয়ে যাবে বলে মনে করছেন গবেষকরা। এই সিওয়াইজ J1249+3621 আবিষ্কারের পেছনে রয়েছে আরও একটি চমক, আর তা হচ্ছে এই ব্রাউন ডর্ফটি আবিষ্কার করা হয়েছে নাসার নাগরিক বিজ্ঞান প্রকল্পের মাধ্যমে। আর এই প্রকল্পটি হচ্ছে নাসার টেলিস্কোপ থেকে প্রাপ্ত তথ্য সাধারণ নাগরিকরা বিশ্লেষণ করে থাকেন। সেই বিশ্লেষণের মাধ্যমে নাসা তাদের গবেষণা প্রকাশ করে। শুধুমাত্র পেশাদার জ্যোতির্বিজ্ঞানীই নয়, সাধারণ নাগরিকও, এমনকি আপনিও যদি জ্যোতির্বিজ্ঞান ভালোবাসেন তবে এই প্রকল্পের সাথে যুক্ত হতে পারেন এবং নতুন নতুন আবিষ্কারের অংশীদার হতে পারেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। প্রবল বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড। এতে এ পর্যন্ত এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হয়েছে হাজারো মানুষ। গেল শুক্রবার থেকে টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলের বিশাল এলাকা পানির নিচে তলিয়ে গেছে। 24 ঘন্টায় কুইন্সল্যান্ডের কিছু অংশে 1000 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। টাউন্সভিল ও কেয়ার্নসের পর্যটন কেন্দ্রের মধ্যবর্তী রাস্তার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এর মধ্যে টাউন্সভিল শহর থেকে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও বিপজ্জনক ও মৃত্যু ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আবহাওয়াবিদরা বলছেন, এবারের বন্যা গত 60 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে পারে। বৈশ্বিক উন্নয়ন অগ্রগতিতে সহায়তাকারী মার্কিন দাতা সংস্থা USAID একেবারেই বিলুপ্ত করার আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কর্মদক্ষতা উন্নয়ন বিভাগের প্রধান ইলন মাস্ক। বলেন, এটি সন্ত্রাসী সংগঠন। প্রভাবশালী মার্কিন কর্মদক্ষতা উন্নয়ন বিভাগের প্রধান আর প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক USAID নিয়ে এই মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যম এক্সের ব্যক্তিগত অ্যাকাউন্টে জানিয়েছেন, সন্ত্রাসী সংগঠন USAID এর মরে যাওয়া উচিত। তার দাবি, এই সংস্থাটি মার্কিন জনগণের দেয়া করের অর্থ জৈব অস্ত্র গবেষণায় বিনিয়োগ করেছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যার মধ্যে কয়েক কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী COVID-19 মতো জীবাণু অন্তর্ভুক্ত। অভিযোগ রয়েছে, USAID এর স্পর্শকাতর গোপন তথ্য মাস্কের কাছে দিতে অস্বীকৃতি জানানোয় সংস্থাটির শীর্ষ 2 কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দাতা সংস্থাটির বৈশ্বিক সহায়তা কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এতে চরম জটিলতায় পড়ে বাংলাদেশ সহ উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো। USAID এর অর্থায়ন বন্ধ হওয়ায় চাকরি হারান এর উপর নির্ভরশীল সংস্থাগুলোর হাজার হাজার কর্মকর্তা কর্মচারী।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান দুর্ঘটনার সময় কন্ট্রোল টাওয়ারে জনবল স্বাভাবিক ছিল না বলে স্বীকার করেছেন দেশটির যোগাযোগ মন্ত্রী সিন ডাফি। ওই দুর্ঘটনায় নদী থেকে অন্তত ৫৫টি লাশ উদ্ধার করা গেলেও নিখোঁজ আরও ১২ জন। গেল ২৯ জানুয়ারি ৬৪ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় সামরিক হেলিকপ্টারের সাথে সংঘর্ষে পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। রিগেন ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারের সমস্যার কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে জানান মার্কিন যোগাযোগ মন্ত্রী সিন ডাফি। তিনি জানান, দুর্ঘটনার সময় ওই কন্ট্রোল টাওয়ারে স্বাভাবিক নিয়মে ২ জন থাকার কথা থাকলেও ছিলেন মাত্র ১ জন। ওই একজনই হেলিকপ্টার আর একাধিক বিমানে চলাচলে দিক নির্দেশনার কাজ করছিলেন। গুরুতর এই অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নিতে রাষ্ট্রীয় বিমান পরিবহন কর্তৃপক্ষ FAA কে নির্দেশ দিয়েছেন মার্কিন যোগাযোগ মন্ত্রী। যুক্তরাষ্ট্রের ৯০% এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার অপ্রতুল জনবল দিয়ে চলছে, যা যোগাযোগ মন্ত্রী স্বীকার করেছেন। এদিকে দুর্ঘটনার ৪ দিন পার হলেও সব মরদেহ উদ্ধার না হওয়ায় দুর্ঘটনাস্থল পটোম্যাক নদীর তীর ছেড়ে যাননি হতভাগ্য স্বজনরা। তীব্র শীতে নদীর পানি প্রচণ্ড ঠান্ডা থাকায় ব্যাহত হচ্ছে তল্লাশি কার্যক্রম। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।